আসসালামু আলাইকুম। হিমু হুমায়ুন আহমেদ, পর্ব 11। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আর একটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটিমাত্র লাইন, তুমি কেমন আছো। নাম সই করেনি, তারিখ দেয়নি, চিঠি কোত্থেকে লেখা তাও জানার উপায় নেই। শুধু একটি বাক্য, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতেই না আঁকা হয়েছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠি পুরোটা পড়া হয়নি। কী লেখা ছিল সেই চিঠিতে কোনোদিনও জানা যাবে না, কারণ চিঠি হারিয়ে ফেলেছি। নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। চিঠিটা নিতু পড়েছে, নিতুর কাছে যেতে হবে। যেতে ভরসা পাচ্ছি না, কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না। সে তার আগের জায়গায় নেই। তুলসী মেটি ছিল, সে কিছু জানে না। নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে। যে মানুষ ভুল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ হবার কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করার বিষয় নয়। এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে, কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। এই ক্ষমতা তিনি শুধু তার কাছেই রেখে দিয়েছেন। ইয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হলো মোর্শেদ। সেও উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরনো বাসায় যায় না, তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানি না। তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও সে একমাত্র এশার কাছেই যেতে পারে। কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায়, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না। মোর্শেদও কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে। কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়ি। এশা দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন? ভালো আছি। ওই যে আপনি গেলেন, আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার জিজ্ঞেস করে, লোকটা এসেছে? উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজখবর নিয়ে আসেন, যখন দাদিমা থাকে না তখনই উপস্থিত হন। আসুন, ভেতরে আসুন। আজ এশাকে অনেক হাসি খুশি লাগছে। মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ওনার ওষুধপত্র লেগেছিল, আপনি কিনে দিলেন। দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন, সেজন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বললাম, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, টাকা দিলেও উনি নেবেন না। টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব, সব মিলিয়ে 41 টাকা খরচ হয়েছে। আজ আমি টাকাটা নিতেই এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ। বসুন, টাকা নিয়ে আসছে। এশা টাকা নিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি বসুন। আমি আবার বসলাম। এশা বসলো আমার সামনে। সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকার নিউ জার্সিতে আমার মেজো ভাই থাকেন, ইমিগ্রেন্ট। তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ, ভালো তো। ভালো মন্দ জানি না, ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি। ভালো হবারই সম্ভাবনা। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোর্শেদের সঙ্গে পথে দেখা হলো। আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না, তিনিও ভেবে পাচ্ছেন না। কিংবা ধরুন খিলগায় আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ মনে হলো, আরে এই বাড়ির বারান্দায় চেয়ার পেতে জ্যোৎস্নার রাতে দুজন বসে কত গল্প করেছি। এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে কেন বলছেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টির চেষ্টা করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনার ভেতর এমনিতেই কিছু অপরাধবোধ আছে। দেশ ছেড়ে চলে যাবার পেছনেও এই অপরাধবোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দূষণীয় নয়। দূষণীয়, মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটি জিনিসের একটি হলো অপরাধবোধ। আপনি এই অপরাধবোধ ঝেড়ে ফেলুন। কিভাবে ঝেড়ে ফেলব? দেশ ছেড়ে যাবার আগে মোর্শেদ সাহেবের সঙ্গে একটা সহজ সম্পর্ক তৈরি করুন। কথা বলুন, গল্প করুন। তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কি না দেখুন। চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্যও করতে পারি। কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। হিমু সাহেব, আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন।
আমি এর কোনোটিই করব না। 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আমি অসম্ভব ব্যস্ত, তাছাড়া ইচ্ছাও নেই। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, মেজো ভাই টিকিট পাঠিয়েছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এশা, আপনি কিন্তু যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে এই দেশেই। তার মানে আমি জানি না। আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই। আমি স্পষ্ট দেখছি আপনি মোর্শেদ সাহেবের হাত ধরে বিরাট একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ভয় দেখাচ্ছি না, কি ঘটবে তা আগেভাগে বলে দিচ্ছি। প্লিজ আপনি এখন যান, আপনার সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। শুনুন হিমু সাহেব, 11 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট। আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। প্লিজ এখন যান, আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আমাকে 2টা টেলিফোন করতে হবে। রিক্সা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কিনতে এসেছি, এই নিন 10 টাকা। ছেলেটার কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম, এসেছিল? ছেলেটা হ্যাঁসূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরও গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলেই আরেকটা কেনার জন্য আসা। ভাইজান, আপনার পরিচয় কি? আমার কোনো পরিচয় নেই, আমি কেউ না, আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে? জি আছে। 2টা টেলিফোন করব। প্রথম টেলিফোন বাদলকে। বাদল চমকে উঠে চিৎকার করলো, কে? হিমুদা না? কোত্থেকে টেলিফোন করছো? কোত্থেকে আবার? জেলখানা থেকে। জেলখানা থেকে টেলিফোন করতে দেয়? দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। তা তো দেবেনি, তুমি চাইলে কে না বলবে। তোমার কতদিনের জেল হয়েছে? 6 মাস। সে কি, বাবা যে বলল 1 বছর। 1 বছরই হয়েছিল, ভালো ব্যবহারের জন্য মাফ পেয়েছি। তাহলে তোমার সঙ্গে আর মাত্র 3 মাস পর দেখা হবে। হ্যাঁ, আমার দারুণ লাগছে, গায়ে কাটা দিচ্ছে। তুই আমার একটা কাজ করে দে বাদল, একজন লোককে খুঁজে বের করে দে, তার নাম মোর্শেদ। কোথায় খুঁজবো? কোথায় যে আছে সে বলা মুশকিল, তবে আমার মনে হয় 132 নম্বর খিলগায় একতলা একটা বাড়ির সামনে সে গভীর রাতে একবার না একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আম গাছ দেখতে পায়। আসলে কোনো গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্যই সে প্রতি রাতে একবার সেখানে যাবে, আমার তাই ধারণা। বলো কি? ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা যে সে যেন অবশ্যই 11 তারিখ বেলা 3টার আগেই এয়ারপোর্টে বসে থাকে। কেন হেমুদা? একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে যাবেন, লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারবো। শুধু যে পারবো তা না, আমি নিজেও এয়ারপোর্ট যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোর্শেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে, নিতুর সঙ্গেও দেখা করতে হবে।